আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের অণুজীবের জগৎ অধ্যায়টি। আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীদের পরিবেশে লক্ষ্য করি। যেমন এখানে দেখো আমরা কিছু ছবি দেখিয়েছি, এরা পরিবেশের সজীব উপাদান। এছাড়াও আরও নানা ধরনের জীব আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এই যাদের আমরা খালি চোখে দেখতে পাই না তাদেরকেই আমরা বলি অণুজীব। যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম ইত্যাদি। এই সমস্ত জীবদের দেখতে গেলে একটি বিশেষ যন্ত্রের সাহায্য নিতে হয়, তাকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বলা হয়। যেমন এখানে আমরা একটা প্যারামেসিয়ামের ছবি দেখিয়েছি। এই ছবিটি মাইক্রোস্কোপে যদি প্যারামেসিয়ামকে দেখা হয় তাহলে যেরকম লাগে তার ছবি। এখন বললাম যে অণুজীব পৃথিবীতে আছে, বুঝবে কি করে? কিছু জিনিস আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই। যেমন বাড়িতে যদি একটা পাউরুটি কিছুদিন রেখে দিই, কয়েকটা লেবু যদি রেখে দিই বেশ কিছুদিন, তাহলে দেখব তাদের উপরে কতগুলো স্তর তৈরি হয়েছে। একটা পাউরুটি রেখে দিলে তার উপর দেখা যাবে সাদা রঙের বা ধূসর সাদা রঙের কতগুলো ছোপ ছোপ দাগ পড়েছে। যেমন এই পাউরুটিটাতে এই জায়গাগুলোতে দেখো ধূসর সাদা রঙের কতগুলো ছোপ ছোপ দাগ পড়েছে। এখানে একটা লেবু দিয়ে দেখানো হয়েছে, লেবুর গায়েও দেখো এই জায়গাটা কিছু দাগ পড়েছে, স্তর তৈরি হয়েছে একটা। এইখানেও রয়েছে এই ফলগুলোতে, এখানে যেরকম কালো কালো স্পট পড়েছে। এইগুলোর কারণ কি? এইগুলোর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে অণুজীব জন্মেছে। অণুজীবদের উপস্থিতির জন্যই এই ধরনের ছোপ বা দাগের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত যত রকম অণুজীবের অস্তিত্ব লক্ষ্য করা গেছে তার মধ্যে সবচেয়ে পুরনো হলো অণুজীবরা। যত রকম জীব এসছে তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে অণুজীবরা। এরা প্রায় 3.8 বিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে রয়েছে। আমরা শ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি তার প্রায় অর্ধেকটা তৈরি করে অণুজীবরা। অণুজীবদের তাহলে কি কি বৈশিষ্ট্য আছে দেখা যাক। প্রথমত, এরা জলে, স্থলে, অন্তরিক্ষে অর্থাৎ পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় অণুজীবরা বাস করে। এমনকি অন্য জীবের দেহের ভিতরেও অণুজীবরা বাস করে থাকে। 2, অধিকাংশ অণুজীবের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। আবার বেশ কিছু অণুজীব আছে যারা কম অক্সিজেন যুক্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে। অন্ধকার পরিবেশে এদের বৃদ্ধি ভালো হয়, সূর্যালোকে এরা মারা যায়। বেশিরভাগ অণুজীব সাধারণত 25 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে বা তাড়াতাড়ি বাড়ে ও বেঁচে থাকে। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা -10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে, আবার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরেও বেঁচে থাকে। এদের আমরা বলে থাকি থার্মোফিলিক ব্যাকটেরিয়া। অণুজীবরা কেউ স্বভোজী, কেউ পরভোজী, কেউ মৃতজীবী, কেউ মিথজীবী, আবার কেউ বা
পরজীবী পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এরা সব সময় যে ক্ষতিকর তা নয়, এরা কোনো কোনো সময় রোগ সৃষ্টি করে, আবার এদের মধ্যে কেউ কেউ আছে যারা রোগ সৃষ্টি করে না, উল্টে আমাদের উপকার করে। ওই অণুজীবদের দেখব কি, যখন মাইক্রোস্কোপের নিচে দেখব তখন দেখার জন্য ওদেরকে রং করে নিতে নেওয়ার প্রয়োজন হয়। এই রং করে নেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় স্টেইনিং বা রঞ্জক পদ্ধতি। এই স্টেইন যেগুলোকে বা রাঙিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির জন্য যে রঙগুলোকে ব্যবহার করা হয় সেই রঙগুলোকে আমরা বলি স্টেইন, এবং রাঙিয়ে নেওয়ার পদ্ধতিটাকে আমরা বলি স্টেনিং প্রসেস। এবার আসছি অণুজীবদের শ্রেণীবিভাগ। অণুজীবদের আমরা মূলত চারটে ভাগে ভাগ করি। এক, ব্যাকটেরিয়া। দুই, আদ্য প্রাণী। তিন, ছত্রাক। এবং চার হচ্ছে শৈবাল। এদের মধ্যে ব্যাকটেরিয়াকে জীবজগতে মোনেরা গোত্রে স্থান দেওয়া হয়, আদ্য প্রাণীকে প্রোটিস্টার দলে, ছত্রাককে ফাঙ্গি বা ফাঙ্গাসের দলে, এবং শৈবালকে প্লান্টি বা উদ্ভিদ রাজ্যে স্থান দেওয়া হয়ে থাকে। এরা ছাড়াও আর এক ধরনের আণুবীক্ষণিক বস্তু রয়েছে, তাদেরকে আমরা বলি ভাইরাস। ভাইরাসদের আমরা এই অণুজীবদের শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে পারি না। কেন না, ভাইরাসদের দেহের গঠন জীবের গঠনের মতো নয়। এরা না জীবের পর্যায়ে পড়ে না জড়ের পর্যায়ে পড়ে, তাই এদেরকে জীব এবং জড়ের মধ্যবর্তী বস্তু বলে অভিহিত করা হয়ে থাকে। সুতরাং অণুজীব বললে বা অণুজীবের শ্রেণীবিভাগ বললে আমরা কিন্তু চারটে দলের কথাই উল্লেখ করব। এক নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, দু নম্বর আদ্য প্রাণী, তিন নম্বর ছত্রাক, চার নম্বর শৈবাল বা প্ল্যান্টি। প্রথমে আমরা আসছি ব্যাকটেরিয়া। জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান এককোষী, সরল, আণুবীক্ষণিক, আদি নিউক্লিয়াস যুক্ত এবং কোষ প্রাচীর বিশিষ্ট জীবদের আমরা ব্যাকটেরিয়া বলি। ব্যাকটেরিয়া প্রথম জীবিত উপাদান হিসেবে পৃথিবীতে এসেছিল। এরা প্রায় সব পরিবেশে বাস করে, মাটি, জল, আম্লিক পরিবেশ, উষ্ণ প্রস্রবণ, এমনকি তেজস্ক্রিয় বর্জ্যেও এরা বেঁচে থাকতে পারে। এরা সাধারণত মিথজীবী এবং পরজীবী সম্পর্কে উদ্ভিদ এবং প্রাণীদের সঙ্গে প্রকৃতিতে অবস্থান করে। এছাড়াও ব্যাকটেরিয়ারা স্বভোজী পদ্ধতিতেও খাদ্য পুষ্টি সংগ্রহ করে থাকে। ব্যাকটেরিয়াদের সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি বিশেষ শাখা মাইক্রোবায়োলজির অন্তর্গত। ডাচ ব্যবসায়ী এবং বিজ্ঞানী আন্তন ভন লেভেনহিক সর্বপ্রথম তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। তাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। হাইনরিক হেরম্যান রবার্ট কক জার্মান বিজ্ঞানী, তার জন্ম 11 ডিসেম্বর 1843 ক্লাউস্থাল হানোভার শহরে, এবং মৃত্যু হয় জার্মানির বাডেন বাডেন শহরে 27 মে 1920 খ্রিস্টাব্দে। আধুনিক ব্যাকটেরিওলজির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি যক্ষা, কলেরা, অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের শনাক্ত করেন।
যক্ষ্মা রোগের উপর তার গবেষণার কারণে তাকে 1905 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এবার আসি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক আদি নিউক্লিয়াস যুক্ত জীব। সাধারণত পরজীবী বা মৃতজীবী হয়, কিছু কিছু ব্যাকটেরিয়া আবার স্বভোজীও হয়ে থাকে। এদের দেহে কোষ প্রাচীর থাকে। মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, প্লাস্টিড এরকম কোনো পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু থাকে না। এদের রাইবোজোম 70S প্রকৃতির। ব্যাকটেরিয়াকে অনেকে উদ্ভিদের দলে ফেলেন, তার কারণ হচ্ছে এদের দেহে কোষ প্রাচীর রয়েছে, এদের দেহের গঠনটা অনেকটা উদ্ভিদের মতো দেখতে, তাই এদের কোষ উদ্ভিদ দলে ফেলেন। পরবর্তীতে এদেরকে মোনেরার অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস করতে গিয়ে 1872 সালে বিজ্ঞানী কন ব্যাকটেরিয়াকে 4টে দলে ভাগ করেছিলেন আকৃতি অনুসারে, অর্থাৎ ব্যাকটেরিয়ার চেহারা কিরকম তার হিসাবে তাকে 4টে দলে ভাগ করেন। যেটা প্রথম হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। যে সমস্ত ব্যাকটেরিয়ার দেহের আকৃতি গোল বা গোলকের মতো তাদেরকে কক্কাস ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এদেরকে 6টা ভাগে ভাগ করা হয়। যেমন মনোকক্কাস, যখন একক ভাবে গোলাকার ব্যাকটেরিয়া অবস্থান করে, অর্থাৎ এরকম একটা গোল অংশ নিয়ে একটা ব্যাকটেরিয়ার দেহ তৈরি হবে, তখন তাকে আমরা বলছি মনোকক্কাস ব্যাকটেরিয়া। যেমন মাইক্রোকক্কাস ফ্ল্যাভাস। দেখো এখানে আমরা একটা মাইক্রোকক্কাস ফ্ল্যাভাসের ছবি দেখিয়েছি, মাইক্রোস্কোপের নিচে কেমন দেখতে লাগে। নেক্সট হচ্ছে ডিপ্লোকক্কাস। যখন কোষটা ব্যাকটেরিয়ার ওই কোষটা একটি মাত্র তলে একবার বিভাজিত হয় এবং দুটো কোষই পাশাপাশি অবস্থান করে, একত্রে পাশাপাশি অবস্থান করে। এখানে দেখো দুটো কোষ একত্রে পাশাপাশি অবস্থান করছে, এদেরকে আমরা বলি ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া। যেরকম একটা উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে ডিপ্লোকক্কাস নিউমেনিয়াকে। নেক্সট আসছি স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এক্ষেত্রে ব্যাকটেরিয়াটা কোষটি একটি তলে বারবার বিভাজিত হয়ে একটা শৃঙ্খল বা চেনের মতো গঠন তৈরি করেছে, তখন তাকে আমরা বলছি স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। যেমন এখানে যে ছবিটা দেখানো হয়েছে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেনেসের। যখন ব্যাকটেরিয়া কোষগুলো বিভাজিত হয়ে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন তাকে টেট্রাকক্কাস বা গিফিক বলে। যেমন গিফিকা টেট্রাজেনাকে এখানে দেখানো হয়েছে। আধুনিক মতে এই গিফিকাকে বর্তমানে এরিওকক্কাস নামে অভিহিত করা হয়। হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। এক্ষেত্রে কোষগুলো এমনভাবে অবস্থান করে যে ব্যাকটেরিয়াগুলোকে দেখতে অনেকটা আঙ্গুরের থোকার মতো লাগে, যেমন স্ট্রেপ্টোকক্কাস অরিনাস। এর হচ্ছে সার্সিনা। কোষগুলো এমনভাবে অবস্থান করে যেন দেখতে একটা ঘনকের মতো লাগে। প্রতিটা গুচ্ছে 8 থেকে 16টা করে কোষ থাকে, যেমন সার্সিনা ম্যাক্সিমা। এই অবধি যা ছিল প্রত্যেকটাই ছিল গোলাকার কোষ। এরপরে আসছে ব্যাসিলাস। যখন ব্যাকটেরিয়ার কোষটা দণ্ডর মতো বা সিলিন্ডারের মতো দেখতে হয়, তখন তাদের আমরা বলি ব্যাসিলাস ব্যাকটেরিয়া। যেমন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। 3 নম্বর, যখন ব্যাকটেরিয়া কোষটা একটা কমার মতো আকৃতি নেয়,
তখন তাকে আমরা বলি ভিব্রিয়ন্স বা কমাকৃতি ব্যাকটেরিয়া, যেমন ভিব্রিও কলেরি। আবার যদি ব্যাকটেরিয়ার কোষটা পেঁচানো স্ক্রুর মতো দেখতে হয় তখন তাকে বলা হয় স্পাইরিলা, যেমন স্পাইরেলিয়াম মাইনাস। এছাড়াও ব্যাকটেরিয়াকে পুষ্টি পদ্ধতি অনুসারে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন স্বভোজী ব্যাকটেরিয়া। স্বভোজী ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি স্বভোজী ব্যাকটেরিয়া। এরা আবার দুই প্রকারের, যেমন সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। এই ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, কিন্তু এখানে জলের প্রয়োজন হয় না অথবা অক্সিজেনও নির্গত হয় না, যেমন রোডোস্পাইরিলিয়াম, রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়া। এদেরকে ফটো অটোট্রপস বলা হয়। এরপরে হচ্ছে সালোক রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। এই সমস্ত ব্যাকটেরিয়া সূর্যালোকের পরিবর্তে প্রয়োজনীয় শক্তি বিভিন্ন নাইট্রোজেনযুক্ত যৌগ, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট ও নাইট্রাইট, সালফাইড, থায়োসালফেট, সালফিউরিক অ্যাসিড বা লৌহ ঘটিত যৌগ থেকে জারণের মাধ্যমে সংগ্রহ করে এবং এইভাবে নির্গত শক্তিকেই ওরা ব্যবহার করে থাকে তাদের প্রয়োজনীয় জৈব যৌগ সংশ্লেষ করার জন্য। এদেরকে কেমো অটোট্রপস বা রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া বলা হয়, যেমন নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, থায়োব্যাসিলাস, নাইট্রোব্যাক্টর ইত্যাদি। এদেরকে আবার আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, যেমন পার্পল ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, আয়রন ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সংবন্ধনকারী বা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এই চারটে ভাগে ভাগ করি। এছাড়া ব্যাকটেরিয়াকে পরভোজী ব্যাকটেরিয়া আছে। স্বভোজী ব্যাকটেরিয়ার মতো রয়েছে পরভোজী ব্যাকটেরিয়া। পরভোজী অর্থাৎ এই শ্রেণীর ব্যাকটেরিয়া খাদ্যের জন্য জীবিত অথবা মৃত জীবদেহের উপর নির্ভর করে। এদেরকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, যেমন পরজীবী। এই সমস্ত ব্যাকটেরিয়া জীবিত জীবদেহের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে, তাকে পূর্ণ বা বাধ্যতামূলক পরজীবী বলা হয়, যেমন নাইসেরা গনোরি। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা প্রয়োজন বোধে জীবিত জীবদেহের উপর নির্ভর করে, তাদের আংশিক পরজীবী ব্যাকটেরিয়া বলে, যেমন স্ট্যাফাইলোকক্কাস। এরপর আছে মৃতজীবী। যে সমস্ত ব্যাকটেরিয়া খাদ্যের জন্য সম্পূর্ণভাবে মৃত জীবদেহের উপর নির্ভর করে তাদেরকে পূর্ণ মৃতজীবী, প্রয়োজন বোধে নির্ভর করলে আংশিক মৃতজীবী বলে, যেমন ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পূর্ণ মৃতজীবী এবং ভিব্রিও কলেরি হচ্ছে আংশিক মৃতজীবী। এদেরকে একত্রে মেটাট্রফিক ব্যাকটেরিয়াও বলে। মিথ্রজীবী ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া খাদ্য ও খাদ্য উপাদানের দেওয়া নেওয়ার ভিত্তিতে জীবিত উদ্ভিদের দেহে বাস করে এবং উভয়ের দ্বারা পুষ্টিগতভাবে উপকৃত হয়। এদেরকে আমরা বলি মিথ্রজীবী ব্যাকটেরিয়া। এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে শ্রেণীবিন্যাস করা হয়, যেমন রঞ্জন পদ্ধতি। রঞ্জন পদ্ধতি কি না, সবসময় আকৃতি দেখে ব্যাকটেরিয়াকে সঠিকভাবে চেনা যায় না।
তাই এদের শনাক্ত করার জন্য বিশেষ ধরনের রঞ্জন বা রঞ্জক ব্যবহার করা হয়। 1884 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম সর্বপ্রথম ব্যাকটেরিয়ার কোষগুলোকে রঞ্জিত করেন। তার নাম অনুসারে এই পদ্ধতি গ্রাম রঞ্জক পদ্ধতি নামে পরিচিত। এক্ষেত্রে কি করা হয় না, এক্ষেত্রে প্রথমে ব্যাকটেরিয়ার সাসপেনশন অর্থাৎ জলীয় দ্রবণযুক্ত ব্যাকটেরিয়াকে একটি কাঁচের স্লাইডের ওপরে প্রলেপের মতো লাগিয়ে সামান্য তাপ প্রয়োগ করে শুকিয়ে নেওয়া হয়। এরপর ওই স্লাইডটিকে ধারাবাহিকভাবে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট এবং পরে আয়োডিনের দ্রবণে ডোবানো হয়। এর ফলে ব্যাকটেরিয়াগুলি গাঢ় নীলাভ বেগুনি বর্ণ ধারণ করে। এরপর ওই ব্যাকটেরিয়াগুলিকে বর্ণহীন করার জন্য অ্যালকোহল বা অ্যাসিটনে ধোয়া হয়। এতে দেখা যায় কিছু ব্যাকটেরিয়া বর্ণহীন হয়েছে এবং কিছু ব্যাকটেরিয়া আগের মতোই নীলাভ বেগুনি বর্ণ যুক্ত রয়েছে। পরে ওই বর্ণহীন ব্যাকটেরিয়াগুলোকে পুনরায় স্যাফরানিন রঙে রঞ্জিত করলে সেগুলো লাল বর্ণ ধারণ করে। এই লাল বর্ণ ধারণকারী ব্যাকটেরিয়াগুলোকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং যারা বেগুনি বর্ণ ধারণ করে তাদেরকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। সুতরাং গ্রাম রঞ্জক পদ্ধতির উপর নির্ভর করে ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে গ্রাম পজিটিভ এবং ইকোলাই, সালমোনেল্লা এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাপ সহনশীলতার ভিত্তিতে ব্যাকটেরিয়াকে শ্রেণীবিন্যাস করা হয়, অর্থাৎ কোন ব্যাকটেরিয়া কতটা তাপ সহ্য করতে পারে সেই ক্ষমতার উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস করা হয়। এক্ষেত্রে ব্যাকটেরিয়াকে তিনটে ভাগে ভাগ করা হয়, যেমন সাইক্রোফিলিক, মেসোফিলিক এবং থার্মোফিলিক। থার্মোফিলিক ব্যাকটেরিয়ার কথা এর আগে আমরা বলেছি অণুজীবদের বৈশিষ্ট্যের সময়। সাইক্রোফিলিক হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁচে থাকতে পারে, এর বেশি উষ্ণতা সহ্য করতে পারে না, তাদের সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া বলে। পাস্তুরাইজেশন পদ্ধতিতে এদেরকে আমরা নষ্ট করতে পারি, যেমন সিউডোমোনাস, অ্যাক্রোমোব্যাক্টার, ভিব্রিও, ফ্ল্যাভোব্যাকটেরিয়াম, অ্যালকিজেনাস এরা। এরপর হচ্ছে মেসোফিলিক ব্যাকটেরিয়া। বেশিরভাগ ব্যাকটেরিয়াই মেসোফিলিক ব্যাকটেরিয়া। এদের বৃদ্ধির জন্য 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে আদর্শ উষ্ণতা, যেমন স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, ক্যালিফর্ম ব্যাকটেরিয়া ইত্যাদি। এরা সাধারণত অ্যাসিড এবং গ্যাস প্রস্তুত করে। পাস্তুরাইজেশন পদ্ধতিতেও এদেরও মারা যায়। আগেই বলা হয়েছিল থার্মোফিলিক ব্যাকটেরিয়া, এদের জন্য 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার চাইতে বেশি, সাধারণত 40 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এরা বৃদ্ধি পায়। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে, 100 ডিগ্রি উপরেও এরা বেঁচে থাকতে পারে। এদের পাস্তুরাইজেশন পদ্ধতিতে মারা যায় না, এই পদ্ধতিতে এরা ভালোভাবে বৃদ্ধি লাভ করে, যেমন ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, থায়োব্যাক্টর, থায়োব্যাসিলাস ইত্যাদি। এছাড়া হচ্ছে থার্মোডিউরিক, এরা পাস্তুরাইজেশন উষ্ণতায় বেঁচে থাকে এবং পাস্তুরাইজেশন উষ্ণতায় এদের বৃদ্ধি করতে পারে না, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, করেনিব্যাকটেরিয়াম,
মাইক্রোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ইত্যাদি। এছাড়া আছে ফ্লাজেলার প্রকৃতি অনুসারে। ফ্লাজেলা উপস্থিতি অনুসারে ব্যাকটেরিয়াকে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন অট্রিকাস বা অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া, যার ক্ষেত্রে কোনো ফ্ল্যাজেলা থাকে না। মনোট্রিকাস, একটিমাত্র ফ্ল্যাজেলা থাকলে মনোট্রিকাস ব্যাকটেরিয়া। যদি একগুচ্ছ ফ্ল্যাজেলা একটা প্রান্তে থাকে তখন তাকে লেপ্টোট্রিকাস, এবং কোষের দুই প্রান্তে একগুচ্ছ করে থাকলে অ্যাম্ফিট্রিকাস, এবং সমগ্র কোষকে পরিবৃত করে থাকলে তখন তাকে বলা হয় পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। এবার আসছি ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা। ব্যাকটেরিয়া মানেই যে ক্ষতিকারক তা নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া আমাদের উপকারও করে। এখানে আমরা কয়েকটা বলার চেষ্টা করেছি, যেমন অ্যাজেটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম। এরা বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেট যৌগে রূপান্তরিত করে জমির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এরা মাটির জৈব পদার্থের পচন ঘটিয়ে নাইট্রোজেন এবং অজৈব পদার্থের বৃদ্ধি ঘটিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে। স্ট্রেপ্টোমাইসিস, সে বিভিন্ন প্রজাতি নানা ধরনের অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন, অরোমাইসিন, টেরামাইসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক উৎপন্নের কাজে ব্যবহার করা হয়। ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডিস, এরা দুগ্ধ শর্করাকে দইতে পরিণত করে। স্ট্রেপ্টোকক্কাসেরও কিছু প্রজাতি এই কাজ করে। এদেরকে ডেয়ারি শিল্পে ব্যবহার করা হয়, পনির, চিজ, ইয়োগার্ট, দই এগুলো তৈরি করার কাজে ব্যবহার করা হয়। জাইনোমোনাস মোবিলিস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাসিটোব্যাক্টেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস ভার্মিফর্মিস, ইউব্যাকটেরিয়াম স্পিসিস, এরা গ্লুকোজ থেকে সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন করে। কোহল শিল্পে অ্যালকোহল প্রস্তুতিতে এদেরকে ব্যবহার করা হয়। আবার এস্চেরিয়া কোলাই বা ইকোলাই, ব্যাসিলাস কোলি, এরা মানুষের অন্ত্রে বসবাস করে এবং পরিবর্তে ভিটামিন বি এবং ভিটামিন কে সংশ্লেষ করে মানুষকে দেয়। এছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়াকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। যেমন দেখা যায় যে ব্যাকটেরিয়াদের আমরা বিভিন্ন ভিটামিন উৎপাদনের কাজে ব্যবহার করি। যখন আমরা শিল্পগতভাবে অর্থাৎ ওষুধের মাধ্যমে যে ভিটামিনগুলো আমরা পেয়ে থাকি বা ভিটামিন সাবস্টেন্সগুলো আমরা পেয়ে থাকি, সেইগুলো তৈরির কাজেও ব্যবহার করা হয়। যেমন ভিটামিন বি12 তৈরি করার জন্য ল্যাক্টোব্যাসিলাস লিসম্যানিকে ব্যবহার করা হয়, ব্যাসিলাস মেগাটোরিয়ামকে ব্যবহার করা হয়। আবার গ্লুকোনোব্যাক্টর অক্সিডাল সাবঅক্সিডাস, এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় ভিটামিন সি প্রস্তুতির জন্য। বায়োটিন প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় ল্যাক্টোব্যাসিলাস প্ল্যানেটেরিয়ামকে। ল্যাক্টোব্যাসিলাস কেসি ফলিক অ্যাসিড তৈরির জন্য ব্যবহার করা হয়। স্যাক্রামাইসিস কার্লসবার্গ জেনিস ব্যবহার করা হয় পাইরক্সিন তৈরির জন্য। রাইবোফ্লাভিন তৈরির জন্য ল্যাক্টোব্যাসিলাস কেসি, অ্যাসিবিয়া গসিপি। থাইমিন তৈরির জন্য ল্যাক্টোব্যাসিলাস ভিরিডিওসেন্স। স্যাক্রারোমাইসিস সেরিফিসি কে ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন উপকারী কাজে লাগে। এছাড়াও ভিটামিন সংশ্লেষ ছাড়াও আমাদের মৃত্তিকার উর্বরার কাজে যেরকম নাইট্রোব্যাকটেরিয়া কাজ করছে, অ্যাজিটোব্যাক্টর কাজ করছে, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াগুলো কাজ করে। এইভাবে আমাদের উপকার করে ব্যাকটেরিয়া। রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া আমাদের অপকার করে। যেমন মানুষের বিভিন্ন রকম রোগ সৃষ্টি করতে ব্যাকটেরিয়া দায়ী।
যেমন দেখা যায় কলেরা রোগের জন্য ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া দায়ী। যক্ষা রোগের জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস দায়ী থাকে। গনেরিয়ার জন্য নেসেরিয়া গনেরিয়া দায়ী। টাইফয়েড রোগ সৃষ্টির জন্য সালমোনেলা টাইফি দায়ী। করিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে। পাস্তুরেল্লা পেস্টিস প্লেগ রোগ সৃষ্টি করে। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কুষ্ঠরোগ সৃষ্টি করে এবং ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম খাদ্য বিষাক্তকরণ বা বটুলিজম রোগ সৃষ্টি করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।